আবার ফিরে এসেছেন এই অন্ধকারে। আজকের গল্পটা কোনো কিছুর বানানো নয়, শুনেছি, লিখেছি, কিন্তু কিছু কথা যেন নিচে থেকেই কাগজে উঠে যায়, যেন কেউ পিছন থেকে ফিসফিস করে দিচ্ছে। ওই বনটা কখনো মরে না, ও শুধু ঘুমায়, আর যখন জাগে তখন মাটি ফাটে, আকাশ কালো হয়ে যায়, আর কবরের মাটি থেকে কেউ বেরিয়ে আসে। নাম শুনেছেন কখনো? অভিশপ্ত বন। চোখ বন্ধ করেন না, কারণ ও শুনতে পায়। অভিশপ্ত বন। বর্ষা নামবার আগের সেই শেষ দিন, যেদিন বাতাসে আর্দ্রতা নয়, এক ধরনের গাঢ় মৃত্যু গন্ধ জমে থাকে, সেদিন আব্দুল করিম তার ছেলে তৌহিদকে নিয়ে পাড়ার পশ্চিম প্রান্তে কাঠ কুড়াতে যায়। কাঠ কুড়ানো নয়, আসলে বাঁশ কাটা। কিন্তু পাড়ার লোক কখনো কাউকে সেই বনের কথা বলতে শোনে না, নামও কেউ নেয় না, শুধু বলে ওই যে পশ্চিমের ওইটা, আর চোখ নামিয়ে নিজের কাজে মাতো হয়। ওই বনটা বছরের পর বছর কেউ ছয় না, না কাঠ কাটে, না গরু চড়ায়, না কোনো ছেলে মেয়ে খেলার ছলে ঢোকে। এমনকি মাল্লা বুড়ুন মোস্তাফিজ, যে বেটা বাল্যকালে ৫,০০০ টাকার জরিমানা খেয়েও বন্দুক নিয়ে হাতি শিকার করেছিল, সেও বলেছিল ওই বনে ঢুকলে লাশ বের হয় না বাবা, মাটি গিলে খায়। আর যে গিলে খেয়েছে সে কখনো কেঁদে না, নিজের মাটি দিয়ে নিজের চোখ ঢেকে দেয় নিঃশব্দে। কিন্তু করিমের ঘরে বাঁশের চাল পচে গেছে, বর্ষা আসছে, আর তৌহিদের মা মারা গেছে গত পৌষে, ঠান্ডায় হাঁপানি বেড়ে। করিমের কাছে টাকা নেই মিস্ত্রি ডাকার, তাই সে সিদ্ধান্ত নেয় যাবে ওই বনে, শুধু কিছু মরা বাঁশ কাটবে, যেগুলো বাইরের কিনারে পড়ে আছে, ভেতরে ঢুকবে না, শুধু কিনারা। তৌহিদ তখন মাত্র ৮ বছর, চোখ দুটো তার মায়ের মতো বড় বড়, কালো, একটু ভিজে থাকা মাটির মতো আর্দ্র। সে কিছু জিজ্ঞেস করে না, শুধু বাবার পেছনে পেছনে হাঁটে, পিঠে ছোট্ট ঝুড়ি, আর হাতে একটা পুরনো ছুরি, যেটা তার মা তাকে গত ঈদে দিয়েছিল। বলেছিল এই ছুরিটা দিয়ে নাকি কোনো সময় এক ফকির বনের এক রাক্ষসকে বাঁধা দিয়েছিল, এটা রাখবি সব সময়। করিম হাসত। ফকির আর রাক্ষস, তোর মা সব গল্প জানত, কিন্তু ছুরিটা সে কখনো নেয়নি, আর তৌহিদ সেটা কখনো খুলেও দেখেনি, শুধু ঝুড়ির তলায় রেখে দিত। পথ শুরু হয় পাড়ার পশ্চিম প্রান্তের পুরনো মসজিদের ধ্বংসস্তূপ দিয়ে। মসজিদটা নাকি ১৭ শতকে বানানো হয়েছিল, কিন্তু এক রাতে কোনো কারণ ছাড়া পুরোটা ভেঙে পড়ে। লোকে বলে কেউ তখন মাইক্রোফোনে আজান দিচ্ছিল না, বরং কোথা থেকে যেন ওলেমাদের বিপরীত কথা উচ্চারণ করা হচ্ছিল। তারপর থেকে ওই জায়গা জামাতের বাইরে, ঘাস উঠে গেছে, গাছ গজিয়েছে, আর এক কোণে এখনও দেখা যায় একটা পাথরের মিনার, যার গায়ে কে যেন কালো রঙে একটা পতাকার ছবি আঁকা, কিন্তু সময়ের সাথে তা ঝরে গিয়ে এখন শুধু কালো দাগ, যেন কোনো রক্তের পুরনো দাগ, যা মাটি শুষে নিয়েছে কিন্তু ছাড়তে পারেনি। করিম সেখান দিয়ে যাওয়ার সময় চোখ বন্ধ করে। তৌহিদ দেখে বাবার ঠোঁট কাঁপছে। তারপর আসে পুরনো কবরস্থান, নদীর ধারে, বাঁশবনের ঠিক আগে। ওখানে কবরগুলো সব বিকৃত, কোনোটা একদিকে ঢলে পড়েছে, কোনোটা থেকে খুলি বেরিয়ে এসেছে, যেন কেউ মাটি খুঁড়ে কবর থেকে বের হতে চেয়েছিল। কিছু কবরের ওপর নকশি কাঁথার টুকরো পরানো, মাটি দিয়ে চেপে রাখা। লোকে বলে ওগুলো আত্মাকে বাঁধা দেওয়ার জন্য। নকশি কাঁথার প্যাটার্নে লুকিয়ে থাকে ইয়াসিন সূরা, কুল হু আল্লাহ আর ৭ কালমা। কিন্তু সময়ের সাথে নকশি খুলে যায়, সুতো ছিঁড়ে যায়, আর তখন আত্মা মুক্ত হয়ে যায়। তৌহিদ সেখানে একটা কবর দেখে, যার উপর একটা ছোট্ট নকশি কাঁথা, কিন্তু সেটা অসম্পূর্ণ। কোনায় লেখা আল, বাকি অংশ নষ্ট হয়ে গেছে। কাঁথার কেন্দ্রে একটা মুখের ছবি, চোখ দুটো বড়, ঠিক তৌহিদের মতো। সে থমকে দাঁড়ায়। বাবা, দেখো না, চলো। ওই মুখটা আমার মতো লাগছে, আমার মার কথা মনে পড়ছে। করিম তৌহিদের হাত টেনে নেয়। ওখানে কারো নাম নেই, নাম নেওয়া মানে আত্মা জাগবে, আর জাগলে ও তোর নাম ধরবে। বাঁশবন শুরু হয় একটা পুরনো বাঁধ দিয়ে। বাঁধটা ভেঙে গেছে, ভেতর থেকে কালো পানি উঠে আসছে, যেন কোনো নদীর গোদলে কোনো অন্য জিনিস সেখানে প্রবাহিত হচ্ছে। পানিতে ভাসছে পচা পাতা, কালো আলগা চুল, আর কিছু ছোট ছোট মাছ, যাদের চোখ নেই, শুধু গর্ত। করিম এখান থেকে নিজেকে সংবরে নেয়, বলে শুধু কিনারা তৌহিদ, আমরা শুধু কিনারা থাকব। বাঁশগুলো অদ্ভুত, কিছু বাঁশের গায়ে ফাটল, কিন্তু ফাটলগুলো থেকে রক্ত নয়, কালো গাঢ় রস বেরোচ্ছে, যেন টার। করিম একটা বাঁশ কাটে। ছুরির ফলা যখন বাঁশে ঢোকে শব্দ হয় না, বরং একটা শ্বাসের মতো শব্দ আসে, যেন বাঁশটা ব্যথা পেয়েছে।
তৌহিদ সেটা শুনে থমকে যায়। বাবা, ওটা কি শ্বাস নিচ্ছে? না, বাতাস, শুধু বাতাস। কিন্তু করিমের হাত কাঁপছে। সে বাঁশটা কেটে ফেলে ঝুড়িতে রাখে, তারপর আরেকটা কাটে। এবার বাঁশের ভেতর থেকে একটা ছোট্ট হাড় পড়ে। মানুষের আঙুলের হাড় নয়, কিন্তু বাচ্চার। করিম সেটা দেখে প্রায় বমি করে দেয়, ছুরি মাটিতে ফেলে দেয়। এখান থেকে যাই, এক্ষুনি যাই। কিন্তু যখন সে পিছন ফেরে, দেখে পথ নেই। ঝোপঝাড়, বাঁশ আর কালো ঘন কুয়াশা সব মিলিয়ে এক দেওয়াল, যেন বন নিজেই দরজা বন্ধ করে দিয়েছে। তৌহিদ বলে, বাবা, আমরা কি এখন ওর ভেতরে? করিম কোনো উত্তর দেয় না, শুধু তার মাথায় মোস্তাফিজ বুড়োর কথাটা ঘুরছে। ওই বনে ঢুকলে লাশ বের হয় না বাবা। হঠাৎ একটা শব্দ, টপ টপ টপ, যেন কেউ মাটি খুঁড়ছে। কিন্তু খুঁড়ছে না, মাটি উঠে আসছে। দুজনে দেখে একটা কবর থেকে মাটি ফুলছে ধীরে ধীরে, যেন কেউ ভেতর থেকে উঠে আসছে। করিম তৌহিদের হাত ধরে দৌড়ায়, কিন্তু বনের ভেতরে পথ নেই। আছে শুধু বাঁশের ফাঁক, যেগুলো হঠাৎ করে ঘুরে যায়, পিছনে ফেরায় বা নিচের দিকে নামিয়ে দেয়, যেন বনটা একটা জীবন্ত জাল। তারা একটা খালি জায়গায় পৌঁছায়, যেখানে মাটি খুব কালো, আর মাঝখানে একটা পুরনো বটগাছ। গাছটা মরে গেছে, কিন্তু ডালপালা আছে, শুধু পাতা নেই। ডালগুলো এমনভাবে বেরিয়ে আছে যেন হাত বাড়িয়ে কাউকে ধরবে। গাছের গুড়িতে 5টা কালো দাগ, 4টে ছোট, একটা বড়, যেন কোনো হাতের আঙুলের ছাপ, কিন্তু আঙুলগুলো অসম। ছোট আঙুলটা দ্বিগুণ বড়। তৌহিদ বলে, ওই দাগগুলো আমার ছুরির মতো লাগছে। কি? মায়ের দেওয়া ছুরি, ওতেও এমন 5টা দাগ আছে। আমি গতকাল দেখেছি, রাতে, যখন স্বপ্ন দেখছিলাম। করিম ছুরি থেকে ছুরিটা বের করে। লোহার হাতলে আসলেই 5টা কালো দাগ, কিন্তু কিভাবে? সে কখনো নোংরা করেনি। আর দাগগুলো এত গভীর যে মনে হয় গুড়ি থেকে ছুরিতে দাগ উঠে এসেছে। হঠাৎ তৌ হি দা ডাক, কিন্তু করিম ডাকেনি। তৌহিদ ঘাড় ঘোরায়। একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে বটগাছের পিছনে। পোশাক পুরনো সাদা ফ্রক ডিয়েন্স, কিন্তু সাদা রং এখন কালো হয়ে গেছে মাটি আর রক্তে। মাথায় একটা ফুল, কিন্তু ফুলটা শুকনো, কালো, আর 5টা পাপড়ি, প্রতিটা পাপড়িতে একটা করে চোখের পাতা আঁকা। মেয়েটার মুখ দেখা যায় না, কারণ তার চুল খুব লম্বা, কালো আর ভিজে, কিন্তু চুলের ফাঁক দিয়ে কিছু একটা চকচক করছে। তো হি দা, আমি তোর জন্য অপেক্ষা করছি। গলার স্বর একজন বুড়ির মতো, কিন্তু মুখ থেকে শব্দ আসছে না, শব্দ আসছে চুলের ভেতর থেকে। করিম তৌহিদকে টেনে নিয়ে দৌড়ায়, কিন্তু এবার পথ নয়, মাটি নিজে থেকে তাদের সামনে এগিয়ে আসছে, যেন বন তাদের খামোচ দিচ্ছে। তারা পৌঁছায় এক ধ্বংসপ্রাপ্ত আখড়া। দেওয়াল ভেঙে গেছে, কিন্তু মাঝখানে একটা লোহার শিকল দিয়ে বাঁধা কয়েকটা মানুষের কঙ্কাল। সবার মাথায় কালো কাপড় জড়ানো, কিন্তু কাপড় থেকে লম্বা লম্বা চুল বেরিয়ে এসেছে। কঙ্কালগুলো একটা বিশেষ ত্রিকোণাকৃতি প্যাটার্নে বসানো। কেন্দ্রে একটা ছোট্ট পাথর, যার গায়ে কালো রঙে কোরআনের আয়াত লেখা, কিন্তু উল্টো দিকে, ডান দিক থেকে বাঁ দিকে নয়, বাঁ দিক থেকে ডান দিকে। আর আয়াতগুলো নষ্ট, কিছু অক্ষর বদলে গেছে পুরনো সংস্কৃত চিহ্ন দিয়ে। তৌহিদ বলে, এগুলো মানুষ না বাবা, এগুলো যারা এসেছিল মানুষ ধরতে, কিন্তু ওরা ধরা পড়েছে, ওরা পালাতে পারেনি। কি বলছিস তুই? স্বপ্নে দেখেছি, ওই মেয়েটা আমাকে দেখিয়েছে। ওরা এসেছিল বন কাটবে, কবর খুঁড়বে, কিন্তু ওই বটগাছের নিচে যে কবর, সেটা খুললে হবে না, কারণ ওখানে কোনো মানুষ পোড়ানো নেই, ওখানে মাটি জন্ম নিচ্ছিল। করিম শুনে কেঁপে থাকে। কি বলছিস তৌহিদ? মাটি জন্ম নিচ্ছিল? কি বাজে কথা। বাজে না বাবা, মায়ের শেষ কথা মনে আছে? ও বলেছিল, যদি কখনো বনে যাও তাহলে বটগাছের কাছে গিও না, ওখানে কোনো মা তার বাচ্চাকে কবর দেয়নি, বাচ্চাটা মরেনি, ও জন্ম নিচ্ছিল, কিন্তু জন্ম নিতে পারেনি। মা মারা গেছে, আর বাচ্চাটা ও এখনো মাটির ভেতর আটকে আছে। ও চায় কেউ ওকে বের করে দেবে, কিন্তু যে বের করবে সে নিজেই ওর জায়গা নেবে মাটির ভেতর, চিরতরে। করিম তৌহিদের দিকে তাকায়, আর প্রথমবার বুঝতে পারে তার ছেলের চোখে দুটো কালো দাগ উঠে এসেছে, ঠিক বটগাছের গুড়ির মতো। তুই তুই কি ওকে দেখেছিস? হ্যাঁ বাবা, আমি প্রতি রাতে দেখি। ও আমার স্বপ্নে আসে। ও বলে, তুমি আমার মতো, তোমার মা মারা গেছে ঠান্ডায়, আমার মা মারা গেছে গরমে, কিন্তু আমরা দুজনেই অসম্পূর্ণ। তুমি মায়ের ছুরি পেয়েছ, আমি মায়ের কবর পেয়েছি। এখন সময় হয়ে গেছে, আমাদের মিলে এক হতে হবে, তাহলে আমি জন্ম নিতে পারবো। আর
তুমি শান্তি পাবে। হঠাৎ টপ 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 শব্দ এবার আখড়ার ভেতর থেকে আসছে। মাটি ফাটছে, কঙ্কালগুলো নড়ছে। তৌহিদ ঝুড়ি থেকে ছুরিটা বের করে। বাবা, আমাকে যেতে হবে। না, আমি তোকে ছাড়ব না। তুমি ছাড়বে না। কিন্তু ও আমাকে ডাকছে, আর যে ডাক শোনে সে যেতে বাধ্য। মা বলেছিল, যে নাম শোনে সে নাম ধরে। তৌহিদ ছুরিটা হাতে নিয়ে আখড়ার মাঝখানের পাথরের কাছে যায়। কারিম ছুটে যায় তাকে ধরতে, কিন্তু মাটি হঠাৎ করে জীবন্ত হয়ে ওঠে। কালো হাতের মতো শিকড় উঠে কারিমের পা জকড়ে ধরে। তৌহিদ পাথরের সামনে দাঁড়ায়, ছুরি তুলে ধরে। পাথরের উপর আল লেখা অংশে ছুরির ফলা দিয়ে আঁকে আল্লাহু। যেই শেষ অক্ষর শেষ হয়, পাথর ফেটে যায়। একটা গর্ত খুলে যায়, গভীর, কালো, আর ভেতর থেকে শিশুর কান্না। কিন্তু সে কান্না কানে নয়, হাড়ে লাগছে। যেন শব্দ নয়, কম্পন। তৌহিদ গর্তের কিনারায় বসে। আমি এসেছি। গর্ত থেকে একটা হাত বেরিয়ে আসে, ছোট, কিন্তু আঙুলগুলো বিকৃত। ছোট আঙুলটা দীর্ঘ, কালো নখ দিয়ে ঢাকা। হাতটা তৌহিদের হাত ছুঁয়ে তার হাতের তালুতে 5টা দাগ ফুটিয়ে তোলে। তৌহিদ চিৎকার করে না, কাঁদে না, শুধু বলে, এবার তুমি বেরিয়ে এসো, আমি তোমার জায়গা নেব। সে ছুরিটা গর্তের ভেতর ফেলে দেয়, তারপর নিজেও লাফ দেয়। করিম চিৎকার করে, তৌহিদ! কিন্তু গর্তটা বন্ধ হয়ে যায়। মাটি নিজে থেকেই উঠে ফাঁক ঢেকে দেয়। শুধু পাথরটা আবার অখণ্ড হয়ে যায়। কিন্তু এবার তাতে লেখা আল্লাহু আকবার। কিন্তু আকবার শব্দটার ব অক্ষরটা উল্টো, যেন দা লেখা হয়েছে। আল্লাহু আকবার, যার অর্থ আল্লাহ কালো। করিম মাটিতে লুটিয়ে পড়ে। কয়েক মিনিট পর টপ 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 গর্ত আবার খুলে যায়। এবার ভেতর থেকে বেরিয়ে আসে তৌহিদ, কিন্তু তার চোখ দুটো এখন সম্পূর্ণ কালো, কোনো সাদা নেই। মাথায় সেই কালো ফুল, আর হাতে মার ছুরি। সে করিমের কাছে এসে দাঁড়ায়। বাবা! করিম চোখ বন্ধ করে। তৌহিদ? না, আমি তৌহিদ নই। আমি ওই যে বনে ঘুমোচ্ছিল। এখন আমি জেগে গেছি। তৌহিদ এখন আমার ভেতরে, আর আমি বাইরে। সে করিমের হাত ধরে। তুমি চলো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব। করিম জানে ও ফিরে যাবে না, কিন্তু সে হাঁটতে শুরু করে। পথে কোনো কথা হয় না, শুধু বাঁশ কাঁপছে, আর দূরে কোথাও কবরস্থানে একটা নতুন কবর তৈরি হচ্ছে। মাটি নিজে থেকেই উঠে গড়ছে। কবরের উপর কেউ নকশিকাঁথা বিছাচ্ছে না, কিন্তু মাটির উপর লেখা হচ্ছে তৌহিদ। আর তার নিচে, যে ডাক শোনে সে যায়। যখন তারা পাড়ার কিনারায় পৌঁছায়, সূর্য ডুবছে, আকাশ কালো হয়ে আসছে। বাই, তৌহিদ বলে। করিম ঘুরে তাকায়। তার সামনে কেউ নেই, শুধু মাটিতে পড়ে আছে ছুরিটা। আর ছুরির হাতলে এখন 6টা দাগ, 5টা পুরনো আর একটা নতুন। নতুন দাগটা বড়, আঙুলের নয়, থাম্বের। বর্ষা আবার আসছে। এবার আরেক বাবা, আরেক ছেলে কাঠ কুড়াতে যায় পশ্চিমের ওই বনে। ছেলেটার নাম রিয়াদ। সে পাড়ার লোককে জিজ্ঞেস করে, ওই বনে কি কোনো বাঘ আছে? লোকটা খুব ধীরে বলে, না, বাঘ নাই, কিন্তু একটা ছেলে আছে যে বাঘের চেয়েও ভয়ানক। ও কখনো দৌড়ায় না, ও শুধু হাঁটে। আর যে ওর সাথে হাঁটে ও কখনো ফেরে না। শুধু ওর ছুরিটা মাটিতে পড়ে থাকে, আর ওর নাম লেখা থাকে মাটিতে, যেখানে কবর নেই, কিন্তু মাটি নিজে থেকেই কবর তৈরি করে। রিয়াদ হাসে, গল্প বুঝি। সে হাঁটতে শুরু করে। পেছনে একটা ছোট্ট ছায়া তার পা অনুসরণ করছে। কিন্তু সূর্য তখন মাথার উপর। ছায়া হওয়ার কথা না। আপনি শুনেছেন অভিশপ্ত বন, কিন্তু আসল প্রশ্ন হলো, আপনি কি শুনতে পেয়েছেন ওই টপ 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 শব্দটা? কারণ ওটা কখনো থামে না। ও শুধু অপেক্ষা করে আপনার নাম ডাকার জন্য। ভালো থাকবেন, আর রাতে জানালা খুলে রাখবেন না, কারণ ও শুনতে পায়। যে ডাক শোনে সে যায়।